ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি না বানানোর অনুরোধ বাংলাদেশ সরকারকে করেছে আপনার এই মানে ভারত সরকার। এবং ভারতের এই যে মানে ভারতীয় হাইকমিশনারের যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা, রয়ের প্রধান বাংলাদেশে আসা, মূলত একটি কারণ, সেটা হচ্ছে যে কোনোভাবে যেন ইউনূসকে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো না হয়। মানে তারা এটা মানবেন না এবং তারা এটাতে কমফর্টেবল না। তারা মনে করেন যে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেন ডক্টর ইউনূস। দ্যাটস এক্স্যাক্টলি দ্যাট আই হ্যাভ picked up and my source told me। এবং এটা এবং কেননা প্রধানমন্ত্রী সহ আর কয়েকজন ছিলেন যারা বাংলাদেশি জাতীয়তাবাদে চরমভাবে বিশ্বাসী বা এন্টি ইন্ডিয়ান উইংস ইন দ্য গভর্নমেন্ট, তারা মনে প্রাণে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারতীয় আগ্রাসন সব কিছু মিলিয়ে তারা দেখেছিলেন যে ডক্টর ইউনূসকে যদি আমরা মানে তার প্রেসিডেন্ট বানান, তাহলে দল এবং বাংলাদেশ অর্থাৎ দল সরকার নিশ্চিতভাবে অনেক ডিপ্লোমেসি যেগুলো সরকার করতে পারবে না মানে দলীয়ভাবে, সেটা ডক্টর ইউনূসকে দিয়ে তারা করাতে পারবে। এবং তারা মনে করেন যে সারা পৃথিবীতে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও মানে একটা গ্রহণযোগ্য মানে মানে পাবে মানে এজ ইউ নো দ্য উই কল দ্য বেবি অফ ডক্টর মানে মানে ইউএসএ প্রেসিডেন্ট সরি আপনার ডক্টর ইউনূসকে। সুতরাং সব দিক দিয়ে জয় জয়কার সীমাহীন। এখন বলি যে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় ডক্টর ইউনূসের সব কাজ কি মানে আমার খুব ভালো হয়েছে? না, ইট ওয়াজন্ট, ডেফিনেটলি নট। বাট স্টিল ওই অর্থে অন্তত নেক্সট 1 অথবা 2 বছরের জন্য হি কুড বি এ সিরিয়াস ফিট ফর বাংলাদেশ রাইট নাও। বাট ভারত তারা মনে করেন সবচেয়ে বড় বাধা, কারণ শেখ হাসিনাকে আনতে গেলে ডক্টর ইউনূস থাকলে শেখ হাসিনাকে বাংলাদেশে তারা এসে মানে পুনর্বাসিত করতে পারবেন না। ডক্টর ইউনূস নাম্বার 1 বাধা হবে। কেন ডক্টর ইউনূসকে তারা ঘৃণা করে? কারণ ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, যেটা আমরা বলেছি, আমি পার্সোনালি 7 বছর ধরে বলে আসছি, তারা অক্ষরে অক্ষরে সেটা করেছেন, সবচেয়ে বড় কাজটা একসময় করেছেন। মনে আছে, ভারত ছাড়া বাংলাদেশ চলে না। এগুলা কতটা এখন আর শুনেন মোটামুটি বন্ধ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের পর থেকে, যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে সেটা তারা দেখিয়েছেন। এর জন্য আপনি সবচেয়ে বড়, আবারও বলছি, ভারতকে পজিটিভলি দেখার কোনো সুযোগ বাংলাদেশের নাই। নট দ্য ইন্ডিয়ান পিপল বাট দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখানে একটা জিনিস বলি, আজকে দেখলাম যে একজন বাংলাদেশের কৃষককে ধরে নিয়ে গেছে আপনার বিএসএফ, 2 জন ভারতীয়দেরকে ধরে নিয়ে আসছে এখন আপনার কি বলে এটাকে সাধারণ জনতা। বোঝাই যাচ্ছে যদি কখনো ভারতের সাথে কোনো ধরনের সম্পর্কের অবনতি হয়, সারা বাংলাদেশের 18 কোটি মানে আর্মি হয়ে যাবে। এটা মোটামুটি কনফার্ম, মোটামুটি এটা বুঝেছেন তো। সেন্টিমেন্ট কোন জায়গায় গুলি খেয়ে মারা যাবে কিনা কোনো গ্যারান্টি নাই। নিয়ে আসছে কি ভারতীয়দেরকে ধরে। বুঝেছেন মানুষ কতটা ক্রেজি এবং কতটা মানে কাজ করতেছে। এখন এই কাজে এই মুহূর্তে আমি আমার মূল পয়েন্টে আমি আসছি। মূলত সবচেয়ে বড় যে জিনিসটা, ভারতের আসছিলেন, এটা আমি নিশ্চিত তথ্যের উপর ভিত্তি করে বলছি। আমি ভারতের প্রধান জৈন, বৈরাগী জৈন নাকি জৈন, আমি নামটা বলে গেছি, উনি আসছিলেন মানে ভারতীয় কনসার্নটাকে বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনী আছে সবার কাছে দিতে। এখানে আমার সন্দেহ আছে, বাংলাদেশ সরকারের নাম বলছি না, যে কোনো একজন ব্যক্তি চান না মানে সরকারের একটা উইং তারা ডক্টর ইউনূসকে চান না, তারা মূলত এটা ভারতের দিয়েই এটা বলাচ্ছেন সরকারকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে এটা রং হবে, দিলে ভারতের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, দে উডন্ট লাইক দ্যাট। এটা তারা বলছেন, দেখেন আপনি ঘটনাগুলো। এবং এখানে আমার যেটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে উনারাই বরং এই তড়িগড়ি করাচ্ছেন, যে জন্য তারা বলতে পারেন যে ভারতের আপত্তিটা তুলে ধরতে পারেন। তারা তো দিস ওয়ে দ্যাট ওয়ে, দেয়ার আর সাম পিপল ইন দ্য গভর্নমেন্ট, দে আর ওয়ার্কিং, নট ওয়ার্কিং অ্যাটলিস্ট, আমি ওই জন্য না বললেও দে আর সার্ভিং ইন্ডিয়াস পারপাস, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সো তারা এটা করেছেন। এবং দেখেন আপনি, এখনো তারা বসে নাই, এখন অবশ্য হাত জোর করেই বলছে এখন তারা, কারণ আগের এক গুন্ডামি, ভারতের এই গুন্ডামির সময় আর বাংলাদেশে আর নাই, এই গুন্ডামি বাংলাদেশে শেষ। এবং এই যে চুক্তি হলো, যেটা আপনারা অনেকেই এসে খামাখা, আমি তো বললাম যে পৃথিবীর সাথে রাজনীতি বিষয়ে সবচেয়ে অজ্ঞানী জাতি হচ্ছে আমরা, মানে নিকৃষ্ট জাতি আমরা রাজনীতি বোঝার ক্ষেত্রে। আপনি জানেন তো, এটা রাজনীতি না আমাদের দেশে যেগুলো হয়। তারপরও অনেক পৃথিবীর অনেকে আছে, তার দেশে করাপশন থাকলেও রাজনীতি বিষয়ে সচেতন আছে, আমাদের কেউ নাই, এগুলো আমাদের ধারণাই নেই। 90% পলিটিশিয়ানস তারা জানেও না পৃথিবীতে কোন মেকানিজমে কোন কাজ করে, কোন মেকানিজমে পৃথিবী চলছে। 90% আই ক্যান ব্যাট অন দ্যাট, আই ক্যান গিভ এ গ্যারান্টি, লেডিজ এন্ড জেন্টলম্যান, হিয়ার ইজ দ্য স্টাফ। সো প্রধানমন্ত্রীকে প্রেসারে ফেলার জন্য মূলত ভারতের তৈরি করি। এবং উই হ্যাভ জাস্ট সিন 2 scenarios, মানে particularly High Commissioner, Indian High Commissioner to Bangladesh. This is the guy that who met the Prime Minister. And the second guy is the Chief of Law, right? So এই বদলুক আছে। Behind the scene, there are many discussions underway right now so that we can stop Dr. Mohammad Yunus. Because তারা বলছেন আমাদের সাথে, প্রশ্ন হলো আমার দেশের সর্বোচ্চ সাথ, it could be a fantastic decision যদি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হয়, অন্তত পক্ষে 1 বছরের জন্য ওনাকে চুক্তি ভিত্তিক প্রেসিডেন্ট বানানো দরকার, যে আপনি 1 বছর পরে আমরা আপনাকে সসম্মানে জাতীয় মানে বিদায় দেবো। This could be the fantastic decision by the government right now. কারণ সারা পৃথিবীতে he could be a serious ambassador for this government because of his connection, এবং তার চিঠি, তার হোয়াটসঅ্যাপ, তার ইমেইলগুলা, এটা একটা মারাত্মক কাজ হতো বাংলাদেশের জন্য। বাট আমি জানি হয়তোবা এই ভারতীয় লবির কাছে শেষ পর্যন্ত এটা মানে, আর এখানে আমি নিশ্চিত করে বলছি, কর্নেল অলিকে জামাত মানে সহ যারা দিয়েছেন, the government they didn't even talk about that. He was completely মানে it was like thrust into the bin. ডক্টর অলিকে তারা বিবেচনা তো করা দূরের কথা, এটা নিয়ে আলোচনাই করে নাই তারা। এটা আমি বলে দিলাম আপনাদেরকে, জেনে বলছি আমি। কেননা মানে উনি হি কুড বি এ ফ্যান্টাস্টিক ফিট টু, বিকজ ওই অর্থে যদি আপনি ন্যাশনালি দেখেন,
বাট আনফর্চুনেটলি ওনাকে দেওয়া হবে না, বিষয়ে কোনো সন্দেহ নাই। মানে এটা মানে বিএনপি যারা আছেন তারা ওনাকে দিবেন না, আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু দেশের স্বার্থে, দলের স্বার্থের বাইরে গিয়ে যদি দেশের স্বার্থ চিন্তা করেন, দেশের ভবিষ্যৎ চিন্তা করেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস কবি সিরিয়াস ফিট, বাট দেওয়া হবে কিনা আমি জানি না। সরকারের অনেক হিসাব নিকাশ অবশ্য এই ক্ষেত্রে থাকতে পারে যে ওনাকে কি মানে অনেক কাজ করানো যাবে ওনাকে দিয়ে, যদি উনি ব্যাকে বসেন তখন এই সমস্যাটা কিভাবে হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি সরকার যেভাবে চলছে, যদি তারা এইভাবে চলে, ডক্টর ইউনূসের সাথে তাদের কোনো ফাইট বা কোনো ধরনের আর্গুমেন্ট হওয়ার কথা না, এজ ফার এজ আই কনসার্ন। সো আপনাদেরকে আবারও বলি, এবং এখানে সুস্পষ্টভাবে বলে রাখছি, ভারতের তৎপরতার মূল হলো সরকারকে বাংলাদেশের মানুষকে দেখানো। গতকালকে বলেছিলাম যে আমরা এখন সরকারের সাথে যোগাযোগ আছে, মনে রাখবেন আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রথম ধাপ হচ্ছে বিএনপিকে দুর্বল করে জনগণ থেকে বিচ্ছিন্ন একটা সরকার মানে প্রতিষ্ঠা করা, যেটা শেখ হাসিনাকে করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। এন্ড ইজ ওয়ার্কিং রাইট নাও বিহাইন্ড দ্য সিন এগেইনস্ট বিএনপি টু। তার যদি এটা করতে পারে তাহলে কনফিউজড হবে জনগণ, এবং জনগণ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হবে। যখন ক্ষুব্ধ হবে, সরকার দেখবে যে জনগণ তাদের সাথে নাই, তখনই তারা ভারত ঘেঁষা হবে। ভারতকে তারা রক্ষা কবচ হিসাবে শেখ হাসিনা যেভাবে দেখেছিল ঠিক এভাবেই তারা দেখবেন, এবং এটাই ভারত চায় এই মুহূর্তে। যদি হিসাবে ভুল করে থাকেন, কোনোভাবে ভুল হয়ে থাকে, জামাতের উপর ভিত্তি করে জামাতকে নিধন করবেন, আমি আবার বলছি জামাত cannot be a threat to BNP, never be a threat to BNP 100%, but ইন্ডিয়ান এজেন্টসরা বা বিএনপির উচ্ছেদকরণের জন্য থ্রেট হতে পারে এবং থ্রেট হবে। এটা যদি বিএনপি বুঝতে ব্যর্থ হয়, সরকার বিপদ আসন্ন বিএনপি সরকারের জন্য। মাথায় রাখবেন, এটা ভারত মানে খুব ভালো খেলা খেলতেছে এই মুহূর্তে। এটা যারা আছেন সরকারের উপদেষ্টা বা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং করে রাজনৈতিক, they have no idea what the hell is going on right now, to be honest with you. বাট আমি এর জন্য আমি খুব শঙ্কিত তারা কিভাবে করবেন। এখন এরপরে যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হয়, খেলা কিন্তু ঘুরে গেছে একদম। এবং আমি আবার বলি, ভারতকে প্রেসারে ফেলে বাংলাদেশের সবকিছু তিস্তা, পদ্মা ব্যারেজ করে নেওয়ার সময় চলে এসেছে। এই যে প্যাক আছে, আমি মনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সামরিক তো দূরে থাক, কোনো ধরনের খেলার সুযোগ বা ক্ষমতা ভারতের হাতে নেই। তার কোনো খেলাই নাই, ভারতের হাতে কোনো খেলাই নাই এই মুহূর্তে, ইটস কমপ্লিটলি জিরো। কিন্তু আমরা যদি বুঝি দিস ইজ এ স্প্রিং টাইম, টু বি অনেস্ট উইথ ইউ, মানে এই সময়টা মানে যদি আমরা কোনোভাবে বসন্তকালটা কাজে লাগাতে পারি, আমরা আমাদের আবার বলি, ভারতকে আপনি যদি পাশা দিয়ে দেন সরকারের, বুঝলেন তো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, তারপরেও ভারত বাংলাদেশের বন্ধু কখনই হবে না। দিস ইজ নট দ্য স্ট্র্যাটেজি, দিস ইজ নট দ্য পলিসি। আমি গতকালকে বলেছি, সালমান শাহ হত্যায় ভারত জড়িত, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি আপনাদেরকে বলেছি, এবং এটা আমার অ্যাসেসমেন্ট আমি দিয়েছি, ইট ক্যান বি আনট্রু 100%, রাইট। এবং এখানে বলে রাখি, সো মূলত যে ঘটনা এখন ঘটতেছে সেটা হচ্ছে যে ভারত চাচ্ছে যে কোনোভাবে হোক না কেন এখন এই সময়টা তারা তাড়াহুড়া করতে হবে। ডক্টর ইউনূস থাকলে সবচেয়ে বড় বিপদগ্রস্ত রাষ্ট্র হবে ভারত। এবং যদি আমাদের রাষ্ট্রপ্রধান উনি চেয়েছেন, আমি মনে প্রাণে জানি বলে বলছি, উনি চেয়েছেন, কিন্তু বিএনপিতে আরও যারা আছেন সরকারে তারা আসলে কিভাবে দেখেন বিষয়টা, আর যদি দলীয় সংকীর্ণতার দৃষ্টিকোণ থেকে এটাকে দেখা হয়, তাহলে ডক্টর ইউনূস এখানে থাকতে পারবেন না, আসার কথাও না। দ্যাট ইজ আ বটম লাইন, রাইট। গেল একটা। সেকেন্ড থিং আমি আপনাদেরকে বলি যে এই যে তিনটা মানে চুক্তি হয়েছে এই যে তিনটা দেশের ভিতরে, যে আপনার মেকা এগ্রিমেন্ট, দেখুন মক্কাতে গিয়ে, মানে বাংলা ভাষা মক্কা, মেকা তো ইংরেজিতে, মক্কাতে গিয়ে এই এগ্রিমেন্টের করার অর্থ কি জানেন? শুধু ডকুমেন্টস নয়, ইমান এর উপর ভিত্তি করে চুক্তি করা হয়েছে। এখানে মক্কাতে গিয়ে বেঈমানি যেন কেউ করতে না পারে, যেন মক্কাতে এটা করা হয়েছে, আল্লাহর বাড়িতে, যেখানে যেন কোনোদিন কেউ মানে কি বলে এটাকে, মানে দুই নম্বরই না করতে পারেন, মানে এই জায়গাতে, এবং কথা বিকাইতে, বুঝলেন এটা কতটা শক্তিশালী এবং একটা সিরিয়াস, আমি বললাম না, এটা সিরিয়াস একটা শেপ এবং নতুন রাজনীতিতে, নতুন বিশ্বতে, এবং এটাকে ইসলামিক নেটো বলা হচ্ছে। এটাকে নেটোর পরে সবচেয়ে বড় শক্তিশালী, জানেন তো, নেটোতে এখন পর্যন্ত যত আর্মি আছে ঠিক তুরস্কের পরেই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পরেই তুরস্কের অবস্থান। সো ইটস গোনা বি সিরিয়াস মানে একটা অবস্থান। এখানে আরও একটা জিনিস যেটা আপনারা জানতেন, এটা আমি আগামীকালকে বলবো, যে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাকে করে মানে উনাকে সিকিউরিটির জন্য, দেখুন এটা ঘটনা হয়তো সত্য, এবং এটা নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ফলো করে প্রচার করেছে, বাট এটা মনে করবেন না আমি সবসময় এক্সেপশনাল ওয়েতে সব কিছু দেখি। আমি কে কি বললো এর চেয়েও আমি ওয়াশিংটন পোস্টের সাথেও বিরোধিতা করতেছি এখানে। এটা সত্য যে সিকিউরিটি কনসার্নে হয়তো তারা আপনার কি বলে এটাকে এটা বলছেন, কিন্তু ইরান নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলা করতে পারে। ইরান প্রেসিডেন্ট ট্রাম্পের উপর যদি হামলা করে, ইরানে কি হবে ইরান জানে না? আমি এই প্রশ্নটা আপনাদেরকে করে গেলাম। ধরেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ইরান হামলা করে, ইরান কি থাকবে? ইরানের একটা মাটি থাকবে? আপনি মনে করেন এটা? নাও, নেভার। এই বল ইরান জীবনে করবে না, জীবনে করবে না এটা, যদিও তারা স্টুপিড ইন্টেলিজেন্স এবং স্টুপিড একটা জাতি তারা, রাইট। আমার মনে হয়েছে মাঝে মাঝে
কারণ আমি মনে করি যে চুক্তিটা আসছিল ইরান এখন ড্রাইভিং সিটে, ইরান অনেক খেলা খেলবে এখন। সবচেয়ে বড় জিনিস হলো ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে জিমি কার্টারের জায়গায় নিয়ে গেছে। সেটা কি? সেটা হলো যে ওই যে 42 আপনার হোস্টেজ যখন জিমি কার্টারের সময় আমেরিকান হোস্টেজ রেখেছিল, উনি কোনোদিন দেয় নাই এরা তারা মানে এই হোস্টেজগুলোকে। উনি থাকা অবস্থায় একটা পর্যায়ে উনার এই কারণে উনি কোনোদিনই আর রাজনৈতিক ক্যারিয়ার হিসেবে দাঁড়াতে পারেন নাই, শুধুমাত্র এই কারণে। প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ তারা বলছে 2 বছর পর্যন্ত তারা টেনে নেবে, যতদিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসেন। যদি এইটা হয় তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার এবং রিপাবলিকান পার্টির রাজনৈতিক ক্যারিয়ারের গজব করে ফেলবে মানে ইরান। কেননা প্রতিদিন এটাই নিয়ে কথা উঠবে, আপনি যুদ্ধে নিছেন, আমাদের ইনফ্লেশন হয়েছে, আমি গ্যাসের দাম বেশি দিচ্ছি, সারা পৃথিবীর অর্থনীতি শুট হবে। এবং জানেন তো ইউনাইটেড কিংডমের অর্থনীতির খবর যেটা হচ্ছে যে তারা 6 to 8% economy will be shrunk if this war continues. That's a dangerous stuff for United Kingdom and entire world. So President Trump জিমি কার্টারকে ইরান শেষ করে দিয়েছিল, জিমি কার্টার পলিটিক্যাল ক্যারিয়ার মানে 42 জন ইউএস হোস্টেজ তারা ধরে নিয়েছিল, মনে আছে? এই হোস্টেজ মানে কাহিনীটা মনে আছে তো আপনাদের? সারা পৃথিবীর সবচেয়ে ভাইরাল ইস্যু ছিল তখনকার সময়। দেয় নাই ওনার থাকা অবস্থায়, এই জন্য ওনার পলিটিক্যাল ক্যারিয়ারটা ধ্বংস করে দিয়েছিল ইরান। তারা বলছে যে একই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পকেও তারা জিমি কার্টারের পথ অনুসরণ করতে বাধ্য করবেন। তারা বলছে যে কোনো চুক্তি হবে না ইরানের সাথে, মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হরমুজ নিয়ে, মানে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের এন্ড অফ হিজ টার্ম, মানে এই প্রেসিডেন্সিয়াল টার্ম যেটা এটা পর্যন্ত। if this goes like that, that's a dangerous for America and President Trump political career. Not only for mid-term, it's to be catastrophic and devastating results. It's a white thing for the United States, particularly Republican Party President Trump. So think about that. Iran is in a driving seat right now, undoubtedly. আমি আপনাদেরকে এটা বলি, কেন বলি জানেন? মূল জায়গা কোনটা? মূল জায়গাটা হলো এর মানে কি, মানে আমেরিকার ক্ষতি হয়ে যাবে না, আমেরিকা উইল বি বেনিফিটেড অর্থনৈতিকভাবে। কিভাবে জানেন? ওনারা সবার কাছে এখন গ্যাস বিক্রি করেন। ভারত ইরানের কাছ থেকে গ্যাস কিনতে পারতেছে না, রাশিয়ার কাছ থেকে কিনতে পারতেছে না। দেখুন ভারতের আরো একটা মনের উপর করার গা, খালি ভারতের খবর, খালি ভারতের নেগেটিভ খবর। যেদিকে তাকাই এদিকে দেখি H1B ভিসা, দিস প্রবলেম, দ্যাট প্রবলেম, যেদিকে তাকান সেদিকেই তোমাকে দেখি, গান আছে না? যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি। ঠিক একই ঘটনা ঘটতেছে এখানে, যেদিকে তাকাবেন নেগেটিভ খবর সেদিকে ভারত উপস্থিত। লেট মি টেল ওয়াই। আপনারা জানেন তো ইরান বলছে ভারতকে, ইউ বাইস oil from us. ভারত বলছে no, they will sanction us because Russia's sanction bill passed. Means what? I cannot buy anything, not a single drop of oil, right? From what? From Russia. There is a sanction bill. Otherwise তখন আমেরিকা অটোমেটিকলি ভারত স্যাংশন পড়ে যাবে, সব দিক দিয়া সর্বনাশ হয়ে যাবে, রাইট? দে ডান। এখন ইরানের কাছ থেকে কিনতে পারতেছে না, কারণ ইরানের কাছ থেকে কিনলে এখন তারা বলবেন দুটো জিনিসের কারণে, মানে যুক্তরাষ্ট্র ভারতকে সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে। নাম্বার 1, ফলস সার্টিফিকেট, ইউনিভার্সিটি সার্টিফিকেটস দিয়ে, কাগজ দিয়ে H1B ভিসার অ্যাবিউজ করা ভারত থেকে, প্রাতিষ্ঠানিক অ্যাবিউজ করেছে তারা, রাষ্ট্রীয় অ্যাবিউজ করেছে। আই মিন টু বি অনেস্ট উইথ ইউ, মানে উইথ দ্য কনসার্ন অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। এটা মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করেন না, তারা এভিডেন্স প্রোভাইড করেছেন মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে। তারা মনে করেন এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা সলিসিটেড মানে এই ধরনের অ্যাবিউজ করার জন্য হাজার। এখন সবার বিরুদ্ধে অ্যাকশন চলছে। মারাত্মক সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতীয় মানে H1B ভিসা হোল্ডার, যারা বিন্দু মাত্র পরিমাণ যদি ডিফেক্ট থেকে থাকে সবাইকে তারা পাঠিয়ে দিচ্ছে। নজিরবিহীন ঘটনা এখন করতেছে মানে এই মুহূর্তে, মানে ভারতে মানে সবকিছু ফেয়ার না ডেফিনেটলি, বাট বিশেষ করে ভারতীয়রা বিপদে পড়েছেন। সেকেন্ড থিং কোনটা? সেকেন্ড থিং হলো রাশিয়ার কাছ থেকে তেল কিনা। তারা মনে করেন এই ইউক্রেন যুদ্ধটাকে সারা ইউরোপ মনে করে, নট অনলি ইউনাইটেড স্টেটস, সারা ইউরোপ ইউক্রেনের সাথে। ওয়াই? বিকজ যদি কোনো কারণে রাশিয়া এখানে মানে উইন করে বা যে কোনোভাবে হোক না কেন, তাহলে কি দাঁড়াবে? নেক্সট ওয়ান উইচ কান্ট্রি? পোল্যান্ড। রাশিয়াতে চলে যাবে পোল্যান্ডে, অর্থাৎ নেটো দেশের আক্রমণ হবে, পৃথিবীটা তছনছ হয়ে যেতে পারে, বিপদগ্রস্ত একটা সিচুয়েশন তৈরি হতে পারে। এজন্য তারা মনে করেন যে যদি ইউক্রেন রাশিয়া নিয়ে যায় তাহলে ইউরোপ হচ্ছে সবচেয়ে বড় নেক্সট টার্গেট। এটা তারা এই হিসাব নিকাশ করে তারা এখন ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা, পার্টিকুলারলি গ্রেট ব্রিটেন তারা দিয়ে যাচ্ছেন, বা মানে অল নেটো কান্ট্রিজ সামথিং লাইক দ্যাট, রাইট? সো এটা তাদের স্ট্র্যাটেজিক কারণে দে হ্যাভ টু ডু দ্যাট, দ্যাট ইজ নো অল্টারনেটিভ। এখন যেটা হচ্ছে ভারত গেল একটা, এবং এই ইউক্রেন যুদ্ধটা তারা মনে করেন ইনডাইরেক্টলি এটার অর্থ যোগানো মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটোর বিরুদ্ধে অবস্থান নেওয়া। হিসাবটা মিলিয়ে নেবেন আপনারা, আমি যেগুলো বলছি একদম। দিস ইজ দ্য প্রবলেম। এই জন্যই ভারতকে এই শিক্ষাটা দিয়েছেন আর ব্রিক্স, এই 3টি কারণে নজিরবিহীন শিক্ষার মানে পানিশমেন্টের সম্মুখীন ভারত। এখান থেকে ভারত উঠতে পারতেছে না। এখন যেটা হবে সবচেয়ে মারাত্মক মানে খবরটা শুনেন আপনারা, এই যে মেকা এগ্রিমেন্ট, মনে রাখবেন আল্লাহর বাড়িতে গিয়ে এগ্রিমেন্ট হয়েছে। এরপরে তারা নামাজে গেছিল সবাই, এরপরে তারা সবাই এখানে নামাজে গেছে। এরা শুধু মৌখিক চুক্তি আর মানে কাগজের উপর ভিত্তি করে চুক্তি নয়, ইমানি চুক্তি করে আসছে তারা এখানে। বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি এখানে। এখন এটা কোনোভাবে এটাকে অগ্রাহ্য করা সম্ভব? এখন যেটা হবে, যদি পাকিস্তানের সাথে কোনো যুদ্ধ হয়, আল্লাহ করুক না, সামরিকভাবে কি সৌদি আরব মানে শুধুমাত্র কোনো কিছু করবে? তাদের ক্ষমতা না। তারা কি করবে? ভারতের সাথে টোটাল বাণিজ্য বন্ধ করে দেবে, ভারতীয় শ্রমিক যারা আছে সবাইকে পাঠিয়ে দেবে, খেলা ফাইনাল। Yeah, that's the problem. This is a serious problem. এবং আজকে কাতারি তারা খুব প্রশংসা করেছে এটার, মানে এই চুক্তির। দেখেন আপনার ঘটনা,
ডোন্ট বি সারপ্রাইজড ওয়ান ডে যদি আপনার কাতারকেও এখানে দেখেন। আমি আবার বলছি, সৌদির মূল বক্তব্য হলো তারা এমন কাউকে নিতে চায় যেখানে সাউদি মানে প্রিন্স মোহাম্মদ বিন সালমান, হি উড বি দ্য প্রিন্স, হি উড বি দ্য লিডার অফ দিস অর্গানাইজেশন। ইনফ্যাক্ট হি ইজ রাইট, কারণ অর্থ আছে সৌদি আরবের, অস্ত্র কার আছে পাকিস্তানের, অস্ত্র কার আছে তুরস্কের, আর্মি কার আছে তুরস্কের, আর্মি কার আছে পাকিস্তানের। এবং ভারত সবচেয়ে বিপদগ্রস্ত হবে, আমি আপনাদেরকে বলছি আগামীতে সিরিয়াসলি বিপদগ্রস্ত হবে। এই ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়ে যাবে, এটার অল্টারনেটিভ নাই। প্রেসিডেন্ট ট্রাম্প, হি উইল গিভ সাম কনসেশনস টু ইরানিয়ানস, দ্যার ইজ নো অল্টারনেটিভ। ইরানিয়ানরা বলছে কোনো কথাবার্তা নাই, ঘুরে চলে গেলাম, আর আপনাদের সাথে কোনো কথাই নেই, যে আমাদের রাস্তাঘাটে ঝগড়া হয় না, বলে আপনাদের সাথে কোনো কথা বাড়িতে চলে যাচ্ছে। তারপর এক্স্যাক্টলি ইরান ডুইং রাইট নাও, কোনো কথাই বলতে যাচ্ছে না মানে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। তারা কেননা তারা মনে করে, কারণ তারা জানে এই দুর্বলতা তারা খুঁজে পেয়েছে। এই কারণে কোনটা যুদ্ধ তারা যদি এটাকে এভাবে রেখে দেয় একটা পর্যায়ে, এটা অল্টারনেটিভ তৈরি করতে তো 2 থেকে 3 বছর লাগে, পাইপলাইন আজিবাজি এগুলা। ইন দ্য মিন টাইম সর্বনাশ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম মিড টার্ম 3 months, after 3 months, August, September, October, November 4th, right? 2.5 months, there'll be midterm. It's going to happen. It's going to be catastrophic right now. So পরিস্থিতি সব দিক দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নয়, রিপাবলিকান পার্টির জন্য বিপজ্জনক। এখান থেকে উত্তরণের পথ ডেসপারেটলি প্রেসিডেন্ট ট্রাম্প আপনারা খুঁজতেছেন। কেন খুঁজতেছেন? এই কথাটাই আপনারা মনে করেন যে মার্কিন অর্থনীতি সম্ভবত ধ্বংস হয়ে গেছে। নাথিং গোনা হ্যাপেন টু দ্য ইকোনমি অফ দি ইউনাইটেড স্টেটস। হোয়াট হ্যাপেন্স, আমেরিকান জনগণ এই নির্বাচনে তসতস করে দিবে প্রেসিডেন্ট ট্রাম্প বা রিপাবলিকান পার্টিকে। দ্যাট ইজ হিজ কনসার্ন। যদি মিড টার্ম ইলেকশন কোনো ফ্যাক্টর না হতো, বিশ্বাস করেন এই যুদ্ধে মানে প্রেসিডেন্ট ট্রাম্প বছরের পর বছর রেখে দিত উনি। শুধুমাত্র মিড টার্ম ইলেকশনটাই সবচেয়ে মারাত্মক, মনে রাখবেন। সুতরাং অর্থনৈতিকভাবে অনেক হিসাব নিকাশ আছে, যদি বলা হচ্ছে ইনফ্লেশন আমেরিকানরা যেরকম বোধার অ্যাবাউট দ্যাট। আমরা জানি তো এই দেশ কীভাবে চলছে, মানে কয়েকজন মানুষ মিডিয়াতে খালি গ্যাসই কি সব কিছু, এর বাইরে কি আর কিছুই নাই। দ্যাটস হোয়াট ইট ইজ। সো এখানে আমি মূল জায়গাটা এই জায়গাতে, মানে এই নির্বাচনটা এবং আগামীতে রাজনৈতিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন যদি উনি যুদ্ধ থেকে বের হতে না পারেন। এজন্য দে আর ভেরি ডেসপারেট টু গেট আউট অফ ইট। এর ভিতরে আরও অনেক হিসাব আছে, অ্যামিনিশনের শর্টেজ, নানান ধরনের মানে আলোচনা চলছে, এবং প্রতিদিন মিডিয়া কি পরিমাণ খাবার দিচ্ছে এই বিষয়গুলো কল্পনাতীত, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাবাভ অল এগুলো হচ্ছে সবচেয়ে বড় মূল জায়গা। এখন আমি আপনাদেরকে দেখাই যে কথাটা বলছিলাম, যে সৌদি আরব অলরেডি পারমাণবিক অস্ত্র পেয়ে গেছে। এটা আমার বক্তব্য না, এটা সিআই অফিসার জন ক্রাকো উনি নিজে বলেছেন। এর আগে আমরা জানি, আমি বলেছি আপনাদেরকে অনেকবার। তারা মনে করেন অস্ত্র অলরেডি নিয়ে গেছে, তারা 1980 থেকে তারা চেষ্টা করে যাচ্ছে, পাকিস্তান দিয়ে গেছে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই বিষয়টা নিয়ে, আপনারা দেখেন উনি কি বলেন। These are 3 of the most powerful and important countries in the entire Muslim world. Pakistan is a nuclear power, it has nuclear weapons, and it has a bitter, mortal enemy in India. Saudi Arabia has long sought nuclear weapons, actively sought nuclear weapons since the 1980s. And Dewey Claridge, your former deputy director for operations at the CIA, who has since passed away, just before his death, gave an interview on MSNBC in which he said that he believed the Saudis already had a nuclear bomb, that they had purchased it from the Pakistanis. Yeah. Saudi Arabia's big enemy is Iran. Turkey is one of the most powerful and important armies in NATO, behind only the United States and Germany. And Turkey's big enemy is Israel. So this is a mutual defense treaty, meaning an attack on one is an attack on all, just like Article 5 of the NATO. So এই যুদ্ধ কোনোভাবেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করে নাই। ওনার পলিটিক্যাল ক্যারিয়ার রিপাবলিকান পার্টির জন্য ভালো হয় নাই। এই যুদ্ধ থেকে অনেক নতুন জিনিসের তৈরি হয়ে গেছে, যেগুলো কেউ কল্পনা করে নাই মানে অতীতে। এই জন্য বলছিলাম, সবসময় সব ধ্বংসস্তূপ খারাপ না, কিছু ধ্বংসস্তূপের থেকেও অনেক ভালো জিনিসের নতুন করে সৃষ্টি হয়। নাম্বার 1, এই পৃথিবীর ইতিহাসে অন্যতম ঘটনা হলো দিস মিলিটারি অ্যালায়েন্স বিটুইন সাউদি, পাকিস্তান অ্যান্ড টার্কি। এবং সবচেয়ে বড়, আমি বারবার বলছি, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি could be Bangladesh, apart from those 3 countries, ladies and gentlemen, in Southeast Asia. If we can avail it, if we can take advantage out of it. That's why, who is the president of going to be in Bangladesh? Pretty important, because Dr. Nurusকে কাজে লাগিয়ে 2 বছরের ভিতরে চুক্তিভিত্তিকভাবে বাংলাদেশ অন্য লেভেলে চলে যেতে পারে। আওয়ামী লীগের খবর রচনা হয়ে যেতে পারে এইভাবে। আওয়ামী লীগের জন্য ব্যাড নিউজ, সবচেয়ে বড় ব্যাড নিউজ। ভারত জোর করে বাংলাদেশে কোনো সন্ত্রাস কাজ করতে পারবে না, কোনোভাবেই পারবে না। যদি জামাত এনসিপি তারা বুঝেন কোনটা করা দরকার, কোনটা করার দরকার নাই, যদি বুদ্ধির সাথে খেলা খেলতে পারেন, সবচেয়ে বড় বিপদগ্রস্ত ইন সাউথ ইস্ট এশিয়া, ইন্ডিয়া অ্যান্ড আওয়ামী লীগ। ট্রাস্ট মি, আজকে আপনাদেরকে এই তথ্যটা কনফার্ম করে যাচ্ছি। মানে আমি যদি এখন রাষ্ট্রপ্রধান এইভাবে হইতাম, ইন্ডিয়ার
ইন্ডিয়ার আমি এই মুহূর্তে উইদিন 2 ইয়ার্সের ভিতরে পদ্মা তিস্তা যা যা সব করে ফেলতাম, কারণ ভারতের একটা চুল দাঁড় করানোর ক্ষমতা এখন আর নেই এই চুক্তির সাথে। এবং আমরা তো মনে করি এটাকে মানে ওয়েলকাম করে, কারণ এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কনসেন্ট আছে, প্রেসিডেন্ট ট্রাম্প বা কংগ্রেস সদস্য বলেছে সেটা। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো দ্যাটস এ গ্রেট মানে অ্যাচিভমেন্ট এবং গ্রেট একটা থিং ইনিশিয়েটিভ বিন টেকেন বাই দিস 3 কান্ট্রিজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ইট ইজ এ রিমার্কেবল মানে আপনার এই যে এই অ্যালায়েন্স ফর নট অনলি ফর মুসলিম কান্ট্রিজ, ফর এন্টায়ার ওয়ার্ল্ড আনডাউটেবলি। সো বাংলাদেশ খুবই সিরিয়াস মানে আপনার বেনিফিশিয়ারি যদি আমরা নিতে পারি ওই জায়গাতে এবং কাজ করতে পারি। এবং আমি আপনাকে বলি ভারতকে মানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্লিজ লিসেন টু দিস, মানে প্রাইম মিনিস্টার, আপনি আঙ্গুলের ইশারায় ভারতকে দৌড়ানোর ক্ষমতা এখন রাখেন। এটা আপনি না করতে পারলেও মানে আপনি না চাইলেও হয়ে গেছে পৃথিবীতে এখন ইরান যুদ্ধের কারণে। দ্যাট ইজ আমার বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আবার বলছি, ইটস এ নিউ এরা, নিউ ওয়ার্ল্ড অর্ডার, ট্রাস্ট মি। এবং যদি ইরানের সাথে যুদ্ধ চুক্তি হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বা প্রেসিডেন্ট ট্রাম্পের, they will be the another superpower. Even though you didn't want it, they weren't a superpower. Now they're going to be a superpower because they will control almost everything. That's the bottom line. And then Pakistan is right there. They will negotiate with Iran. That is what it is, ladies and gentlemen. So these are all 3 countries now protected. সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের নাম এই চুক্তির মাধ্যমে আবার বলছি ভারত এবং আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য মানে সবচেয়ে বাধা এই মুহূর্তে। কেননা ভারতের ইনফ্লুয়েন্স ছাড়া জীবনে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না কোনো অবস্থাতেই। আর একটা জিনিস বলে রাখি, ভারত যদি বাংলাদেশ চাইবে না, যদি এটা সরকার চায় কোনোভাবেই প্রভাব বিস্তার করে ডিস্টার্ব করে বাংলাদেশকে, আর কোনো কিছু করা সম্ভব না। ইটস গন, ইটস ওভার, ডান অ্যান্ড ডাস্টেড। দ্যাট ইজ আ বটম লাইন। সেকেন্ড থিং আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি, শুভেন্দু কোথায়? শুভেন্দুকে দেখা যায় না। দেখছেন ককরোচ জনতা পার্টির উত্থান, ভারতীয় মানুষের উত্থান, তাদের মানে ভয়েস রেজ করার বিনিময়ে যত উগ্রবাদী আছে ঠান্ডা হয়ে গেছে, একদম পানির মতো, একদম পিন সাইলেন্ট এই মুহূর্তে চলছে তাদের ভিতরে। মানে দেখছেন তো শুভেন্দুর কোনো ধরনের উচ্চ বাক্য যে গুন্ডামি দেখিয়েছিল এগুলো নাই, ঠান্ডা হয়ে গেছে। কারণ তারা তো বলছে যদি সুযোগ আসে শুভেন্দুকে পিটিয়ে তারা পশ্চিমবঙ্গ সার করবেন, তারা বলছেন তারা। এবং আমি আপনাদেরকে বলি বাংলাদেশে চলে আসতে পারে কাপড় চোপড় সারাই শুভেন্দু, বিশ্বাস করেন। এতটা ক্ষুব্ধ ভারতীয়, বিশেষ করে কলকাতার মানুষ আছেন যারা আছেন তারা। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ভেরি শর্ট টাইম, ভেরি লেট টাইম ইভেন দাও, চেষ্টা করলাম দ্য ডেভেলপমেন্টস রাইট নাও গোয়িং অন আপনাদের সাথে শেয়ার করার জন্য। বুঝে নেবেন। আবার বলি বাংলাদেশের জন্য কোনো বাধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই। একটাই বাধা, একটাই ষড়যন্ত্রকারী, একটাই মানে আমাদের দুশ্মন, সেটা হচ্ছে ভারতীয় গভর্নমেন্ট এবং তাদের পলিসি। এর বাহিরে বাংলাদেশের কোনো অবস্টাকলস এই মুহূর্তে নাই। সারা পৃথিবীতে আমরা জনপ্রিয় হতে পারি যদি আমরা আমাদের রাষ্ট্রপ্রধান এবং তারা জানেন কোথায় কিভাবে করতে হবে। এবং আমি আবার বলছি, ইফ ইউ ডু নট নো দ্য characteristics of the US politics and US government's policies and the government characteristics, you cannot be succeeded. That is the bottom line. You have to know this, and at the same time you have to know how Indian ইন্টেলিজেন্ট এজেন্সি ওয়ার্ক। আপনি আমাকে বলেন তো, আপনাকে আমি যেটা বললাম না যে মূলত তাদের গুম নাই, যে ডক্টর ইউনূসকে যদি কোনোভাবে তার রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বানিয়ে দেয়, সর্বনাশ ভারতের জন্য। এটা এক ধরনের অঘোষিতভাবে কাট অফ সম্পর্ক তৈরি হবে মানে ভারতের সাথে। ইনফ্যাক্ট ডু উই নিড দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া? উই নেভার হ্যাড ইট, বাট টু দ্য মিডিয়া, টু দ্য ডকুমেন্টস ইট ওয়াজ নন এক্সিস্টেড। অ্যাবসলিউটলি আমাদেরকে এভাবেই চলতে হবে। তারা যদি কখনো পরিবর্তন হয় ভারতের সাথে সর্বোচ্চ বন্ধুত্ব বাংলাদেশ করা উচিত এবং আমরা সেটা করবো। এর বাইরে যদি আপনি মনে করেন তাদেরকে বন্ধুভাবে তাদের ডাকে সাড়া দেন, ইটস গোনা বি এ ট্রাস্ট অফ ডিসিশন। এবং এই মুহূর্তে সবচেয়ে লুজার, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত রাষ্ট্রের নাম ইন্ডিয়া। দ্যাট ইজ আ বটম লাইন।